হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 10ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো। বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 12 দিনে, 20 দিনে ও 15 দিনে করতে পারে। তাহলে কি বলছে, এ বি ও সি 12, 20 ও 15 দিনে করতে পারে। এবার কি বলছে, তারা তিনজন পর্যায়ক্রমিক দিনে কাজ করে কাজটি শেষ করবে। সি প্রথম দিন, বি দ্বিতীয় দিন এবং এ তৃতীয় দিন কাজ করবে এবং এইভাবে কাজ চলতে থাকবে। তাহলে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? কি বলেছে দেখো, আরেকবার পড়ি। এ বি ও সি একটি কাজ 12 দিনে, 20 দিনে ও 15 দিনে। মানে এ কাজটা করে কত দিনে? 12 দিনে। বি কাজটা করে কত দিনে? 20 দিনে। আর সি কাজটা করে কত দিনে? 15 দিনে। আচ্ছা, আমি মোট কাজটা কত ধরবো? মোট কাজটা ধরবো এই যে যত দিনে করে এই দিনগুলোর লসাগু, মানে 12, 20 আর 15 লসাগু করলে যত হয় আমি ধরবো মোট কাজ হচ্ছে অতগুলো কাজ। 12, 20 আর 15 লসাগু করলে কত হয়? 60 হয়। করবা, দেখবা 60 হবে। আচ্ছা, তার মানে কি এ 12 দিনে করে 60টা কাজ, বি 20 দিনে করে 60টা কাজ, আর সি 15 দিনে করে 60টা কাজ। তাহলে এবার কি বার করব আমি? প্রত্যেকে একদিনে কতগুলো করে কাজ করে। তাহলে এ 12 দিনে করে 60টা কাজ, তার মানে একদিনে কতগুলো করবে? 12 দিনে 60টা কাজ, একদিনে করবে 60/12টা, মানে 5টা কাজ। বি 20 দিনে করে 60টা কাজ, তাহলে বি একদিনে কতগুলো কাজ করবে? 60/20, মানে 3টে কাজ করবে বি একদিনে। একই রকম করে সি 15 দিনে করে 60টা কাজ, তাহলে একদিনে কতটা করবে? 60/15, মানে 4টে কাজ। তাহলে এ একদিনে করবে 5টা কাজ, বি একদিনে করবে 3টে কাজ, সি একদিনে করবে 4টে কাজ। এবার কি বলছে, তারা পর্যায়ক্রমিক দিনে, মানে একদিন এ কাজ করে, একদিন বি কাজ করে, একদিন সি কাজ করে, এইভাবে কাজ করে। তাহলে সি প্রথম দিন কাজ করলো, বি দ্বিতীয় দিন এবং এ তৃতীয় দিন। মানে প্রথম দিন সি কাজ করবে, তাহলে সি প্রথম দিনে মানে একদিনে কতগুলো কাজ করবে? একদিনে সি 4টে কাজ করে, তাহলে প্রথম দিনে 4টে কাজ হবে। বি দ্বিতীয় দিনে, মানে একদিনে বি দ্বিতীয় দিনে কতগুলো কাজ করবে? 3টে কাজ, একদিনে 3টে কাজ করে। আবার এ তৃতীয় দিনে, এ একদিনে কতগুলো কাজ করে? 5 দিনে, মানে এ তৃতীয় দিনে কতগুলো কাজ করবে? 5টা কাজ করবে। আচ্ছা, তাহলে এ বি আর সি, মানে সি বি আর এ মিলে 3 দিনে, প্রত্যেকে একদিন করে করছে, মানে এরা তিনজন মিলে 3 দিনে কতগুলো কাজ করবে? 4টে, 3টে আর 5টে, এদের সমষ্টি, মানে 4 আর 3 7 আর 5 12, মানে 3জন মিলে 3 দিনে করবে 12টা কাজ। আমাকে টোটাল কতগুলো কাজ করতে হবে? 60টা কাজ করতে হবে। তাহলে 3 দিনে করছে 12টা কাজ। মানে এইভাবে সাইকেলটা চলতে থাকবে, মানে 3 দিনে 12টা, পরের 3 দিনে 12টা, পরের 3 দিনে 12টা, এইভাবে মানে প্রত্যেক 3 দিনে 12টা করে কাজ হবে। তাহলে 60টা করতে হবে, মানে কতবার করতে হবে? এই সাইকেলটা কতবার চলবে? 12কে দেখো 5 দিয়ে গুণ করলে 60 আমার চলে আসে। তাহলে এই সাইকেলটা মানে 5খানা এরকম সাইকেল চলবে, মানে 5 বার 12টা 12টা করে কাজ হবে। তার মানে কতদিন যাবে? এক একটা সাইকেলে 3 দিন করে, মানে এরকম 5টা সাইকেল, মানে কতদিন হবে? 3 গুণ 5, এতগুলো। আর কতগুলো কাজ তাহলে হয়ে যাবে? তাহলে 60টা কাজ, মানে টোটাল কাজটা হয়ে যাবে। তাহলে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? মোট 15 দিন সময় লাগবে। অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 600 টাকার বিলে একবার 25% ছাড় ও পরপর দুবার যথাক্রমে 10% ও 15% ছাড়ের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, আমি কি করি, আমি 25% ছাড় আর পরপর 10% ও 15% ছাড়ের আগে পার্থক্য বার করি। তো 25% ছাড় যেরকম আছে রাখি। তাহলে পরপর 10% ও 15% ছাড়ের সমতুল্য ছাড়টা কত হবে? এই দুটো ছাড়ের বদলে একটা ছাড় দিলে কত হতো? 10 যোগ 15 মাইনাস 10 গুণ 15 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম। তাহলে 15/10 মানে 1.5। তাহলে কত হতো? 25 মাইনাস 1.5 মানে 23.5। তার মানে 25% ছাড় আর এই 23.5% ছাড়, এই দুটো ছাড়ের মধ্যে তফাৎ কত? 25 মাইনাস 23.5, মানে কত হয়? 1.5%। আচ্ছা, তার মানে আমাকে পার্থক্যটা কি বার করতে বলেছে? 600 টাকার এই দুটো ছাড়ের পার্থক্য, মানে 600 টাকার 1.5% পার্থক্য, তো 1.5%। তাহলে কোন টাকাটা বের করতে হবে? 600 টাকার 1.5%, মানে 600 ইন্টু 1.5%, মানে পার্সেন্ট। আচ্ছা, 1.5% মানে 1.5/100, তারপরে পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 দিয়ে গুণ হবে। আচ্ছা, এখানে 100 দিয়ে 600 কে কাটলে হয় 6, 5 দিয়ে 10 কে কাটলে 2, আর 15 কে কাটলে 3, 2 আর 6 কে কাটলে 3, মানে কত টাকা হচ্ছে? 9 টাকা হচ্ছে। মানে এই পার্থক্যটা কত হবে? 9 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি ও স্রোতের প্রতিকূলে 14 কিমি যেতে মোট 3 ঘন্টা সময় নেয়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্রোতের গতিবেগ বলেছে 4 কিমি পার ঘন্টা। তা আমি যদি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা ধরি, তাহলে দুটো কি, স্রোতের অনুকূলে গেলে নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ অ্যাড হয়ে যাবে, মানে স্রোতের অনুকূলে গতিবেগটা কত হবে? x + 4 কিমি পার ঘন্টা।
আর প্রতিকূলে কি হয়ে যাবে, নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে, x-4 কিমি পার ঘন্টা। আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমি অপশন ধরে করি তাহলে দেখো আমার একটু তাড়াতাড়ি হবে, এইভাবে করলে একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমি যদি অপশন ধরে করি, আমি ধরলাম যে নৌকার গতিবেগ 12 কিমি পার ঘন্টা, ধরে দেখি এটা মিলছে নাকি। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, এই 12 সাথে স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যাবে, মানে অনুকূলে গতিবেগ হবে 16, আর প্রতিকূলে গতিবেগ কত হবে, 12 - 4 মানে 8 হবে। আচ্ছা, অনুকূলে কত কিমি যাচ্ছে, স্রোতের অনুকূলে 20 কিমি আর স্রোতের প্রতিকূলে 14 কিমি যেতে মোট সময় লাগছে 3 ঘন্টা। এবার দেখি তাহলে অনুকূলে 20 কিমি যেতে, অনুকূলের গতিবেগ হচ্ছে 16 কিমি পার ঘন্টা, তাহলে 20 কিমি যেতে কতটা টাইম লাগবে, 20 মানে সময় সমান সমান কি করতে পারি আমি, দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, তাহলে 20 ডিভাইডেড বাই 16। আর প্রতিকূলে যেতে কত টাইম লাগবে, প্লাস প্রতিকূলে 14 কিমি যাচ্ছে, তার মানে 14 ডিভাইডেড বাই 8, এতটা সময় লাগছে। এটা যদি লসাগু করি হবে 16, তাহলে 20 যোগ 2 গুণে 16 মানে 14 দুগুণে 28 মানে 48/16। এটা করলে দেখো কাটাকুটি করলে দেখো 3, তার মানে আমার 3 ঘন্টায়, যে মোট সময় 3 ঘন্টায় লেগেছে, তার মানে স্রোতের নৌকার গতিবেগ যদি 12 ঘন্টা হয় তবেই এটা যেতে 3 ঘন্টা লাগবে। আচ্ছা, আমি অন্য অপশন গুলো একটু করে দেখি। আমি 9 কিমি পার ঘন্টা দেখছি, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হতো, 9 যোগ 4 হতো মানে 13, আর প্রতিকূলে গতিবেগ কি হতো, 9 - 4 মানে 5। তাহলে অনুকূলে 20 কিমি যেতে টাইম লাগতো কত, 20/13 যোগ প্রতিকূলে 5 কিমি যেতে টাইম লাগতো, এই 14 কিমি যেতে টাইম লাগতো কত, 14/5। এটা লসাগু করলে নিচে 65, দেখো এটা জীবনেও মিলবে না, এটা হবে না, 12ই হবে। তারপরেরটা কি বলছে দেখো, 6√3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত বর্গ সেমি। আচ্ছা, গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে 8টা হচ্ছে ব্যাসার্ধ। অর্ধগোলক মানে কিরকম হবে, এরকম হবে। তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে, 4/3 পাই আর কিউবের অর্ধেক মানে 2/3 পাই আর কিউব। তাহলে এখানে ব্যাসার্ধটা বলে দিয়েছে 6√3, মানে আর এর জায়গায় 6√3 বসাবো, তাহলে আয়তনটা কত হবে, সমান সমান 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মানে 6√3 তার হোল কিউব, মানে 2/3 ইন্টু পাই ইন্টু এটা কত হবে, 6 এর কিউব ইন্টু √3 তার কিউব, 6 এর কিউব করলে কত, 216 ইন্টু √3 তার কিউব মানে 3টে √3 গুণ করলে কত, 3√3 হয়। আচ্ছা, এই 3 কেটে যায়, তাহলে কত হলো, 2 গুণ 216 মানে 432, √3 থাকবে এত পাই, মানে 432 √3 পাই, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 33টি পেয়ারা, 55টি কলা গাছ ও 88টি আপেল গাছ এমন ভাবে লাগানো হবে যাতে প্রতিটি সারিতে একই প্রকারের গাছ থাকে, একই প্রকারের গাছ সমান সংখ্যক সংখ্যায় থাকে। তারপরে কি আছে, এইভাবে সাজালে সর্বনিম্ন সারির সংখ্যা কত হবে। দেখো, সর্বনিম্ন সারির সংখ্যা হবে মানে প্রত্যেক সারিতে সব থেকে বেশি সংখ্যক গাছ থাকবে, তো প্রত্যেক সারিতে সব থেকে বেশি সংখ্যক গাছ থাকা মানেই কি, তাদের গসাগু করতে হবে। তাহলে দেখো, এই 33টা, 55টা, 88টা, তাহলে প্রত্যেক সারিতে সব থেকে বেশি সংখ্যক কতগুলো গাছ থাকতে পারে, এই 33, 55 আর 88 এর গসাগু মানে কত, এদের গসাগু দেখো প্রত্যেকটাকে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3, 5 আর 8 মানে এদের গসাগু হয় 11। তাহলে প্রত্যেকটা সারিতে সব থেকে বেশি কতগুলো গাছ থাকবে, 11টা করে। আর প্রত্যেকটা সারিতে একই প্রকারের গাছ থাকবে, মানে পেয়ারা গাছের সারিতে খালি পেয়ারা গাছই থাকবে, কলা গাছের সারিতে খালি কলা গাছই থাকবে, আপেলের গাছের সারিতে খালি আপেল গাছই থাকবে, আর প্রত্যেকটা সারিতে 11টা করে থাকবে। তাহলে পেয়ারা গাছের সারি কতগুলো হবে, টোটাল পেয়ারা গাছ আছে 33টা, একটা সারিতে যদি 11টা থাকে তাহলে পেয়ারা গাছের সারি কতগুলো হবে, 33/11 মানে 3টে। একই রকম করে কলা গাছের সারি কত হবে, প্রত্যেকটা কলা গাছের সারিতে 11টা করে থাকবে, তাহলে 55টা কলা গাছ কতগুলো সারি লাগবে, 55/11 মানে 5টা। আর আপেল গাছ কতগুলো, একই রকম করে 88/11 মানে 8টা, তাহলে টোটাল কতগুলো সারি লাগবে, 3টে, 5টা আর 8টা, এদের সমষ্টি মানে 3 যোগ 5 যোগ 8 মানে কত হবে, 3 আর 5 8 আর 8 16, মানে টোটাল সব থেকে সর্বনিম্ন সারির সংখ্যা কত হবে, 16 হবে। তারপরে কি বলছে দেখো, বার্ষিক একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 44 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 46 টাকা হলে মূলধন কত। দেখো, এখানে 2 বছরের ক্ষেত্রে এই সুদের পার্থক্য বলে দিলে একটা ফর্মুলা আছে, সেটা কি, সেটা হচ্ছে সুদের হার সমান সমান, এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রেই ফর্মুলাটা, 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%। এই পদ্ধতিতে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সুদের হারটা কত হবে, সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য কত, চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ 46 টাকা, সরল সুদ 44 টাকা, তাহলে পার্থক্য কত, 2 টাকা।
তাহলে 2 × 2 ডিভাইডেড বাই সরল সুদ কত 44 টাকা মানে 44 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা 2 দিয়ে 44 কে কাটলে 22, 2 দিয়ে 22 কে কাটলে 11, তাহলে সুদের হার কত 100/11%। আমাকে বের করতে হবে কি মূলধন কত টাকা। আমি ধরছি মূলধন হচ্ছে x টাকা আর 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 44 টাকা। তাহলে সরল সুদের ফর্মুলা কি PTR/100, মানে এখানে p হচ্ছে x ইন্টু tt মানে কত 2 বছর ইন্টু r এর মান কত 100/11%, মানে 100/11। আচ্ছা নিচে একটা 100 গুণ হয় মানে ইন্টু 100 গুণ করে দিই, সমান সমান কত সরল সুদ কত 44, এটা ইকুয়াল টু 44। তাহলে দেখো এই 100 কেটে যায়, 2 দিয়ে 44 কে কাটলে হয় 22, মানে x সমান সমান হবে 22, আর এই 11টা ডান পাশের উপরে গেলে 22 গুণ 11 করলে হয় কত 232 টাকা। ও সরি ভুল করলাম, 242 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে কিন্তু সে আসল ওজনের থেকে 39% কম ওজন ব্যবহার করে। মানে আসল ওজন যদি হয় 100, তাহলে সে দিচ্ছে কত, সে দিচ্ছে হচ্ছে 39% কম দিচ্ছে, মানে কত দিচ্ছে 100 মাইনাস 39 মানে 61 দিচ্ছে। তার মানে ও 61 জিনিস কিনছে কিন্তু সেটাকে বেচছে 100 দাম নিচ্ছে, 61 জিনিস কিনে সেটাকে বেচছে 100 দাম নিচ্ছে। তাহলে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 39 কতর মধ্যে, যেটা সে কিনছে ততর মধ্যে মানে 61 মধ্যে, মানে লাভের হার কত হবে 39/61 ইন্টু 100 এত পার্সেন্ট। কাটাকুটি তো যাবে না, উপরে উপরে গুণ করে দিলে হয় 3900/61, এটাকে 6 বার দিলে হয় 6 একে 6, 6 6 36, তাহলে হয় 4, 4 একে 7, 2 0, তারপরে 3 বার যায় মানে 3 একে 3, 3 6 18, তাহলে থাকছে 7, 18 একে 9 5, মানে 63 পূর্ণ 57/61 এত পার্সেন্ট, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, সচিনের দুজন নাতির নাম চেতন এবং বিপুল। চেতনের বয়স 13 বছর এবং বিপুলের বয়স 14 বছর। সচিন চেতন ও বিপুলের নামে কিছু টাকা বার্ষিক 8% সরল সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে যখন তাদের বয়স 23 বছর হবে, মানে দুজনারই বয়স, তখন তারা সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পাবে। সমপরিমাণ অর্থ পাবে মানে সুদ আসলটা। যদি সচিনের কাছে মোট 23,400 টাকা থাকে তাহলে সচিন বিপুলকে কত টাকা দেখিয়েছিল। আচ্ছা দেখো, চেতনের বয়স হচ্ছে 13 বছর, চেতন 23 বছর পরে টাকাটা পাবে, তাহলে চেতনের টাকা কত বছর খাটছে, চেতনের টাকা খাটছে হচ্ছে 13 থেকে 23 মানে 10 বছর। আর বিপুলের টাকা কত বছর খাটছে, বিপুলের এখন বয়স 14, ওর টাকাটা খাটবে হচ্ছে 9 বছর। তাহলে দেখো দুজনেই সমপরিমাণ অর্থ পাবে, তাহলে কি, তাহলে নিশ্চয়ই বিপুলের টাকা তো কম খাটছে, বিপুলের নামে বেশি টাকা রেখেছে, চেতনের নামে কম টাকা রেখেছে। আচ্ছা এবার আমি দেখবো এদের সময়ের অনুপাতটা কত, এই সময়ের তফাৎটা কত। সময়ের তফাৎ দেখো, একজনের 10 বছর কাটছে, একজনের 9 বছর কাটছে, সময়ের তফাৎ হচ্ছে 1 বছর। তো যেহেতু সময়ের তফাৎ হচ্ছে 1 বছর, তাহলে এখানে কি হবে, বিপুলের নামে বেশি টাকা রাখছে, চেতনের নামে যেই টাকাটা রাখবে বিপুলের নামে সেই টাকার 1 বছরের সুদ আসলটা রাখবে। এটাই এখানে নিয়ম। যদি সময়ের তফাৎ 2 বছর হতো তাহলে বিপুলের নামে যেই টাকাটা এই চেতনের নামে যেই টাকাটা রাখছে বিপুলের নামে সেই টাকার 2 বছরের সুদ আসল রাখতো। এটাই হচ্ছে এখানে বেরোবে। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হার বলেছে 8%, 8%টাকে আমি কি লিখতে পারি 8/100, কাটাকুটি করলে কত হয় 25, উপরে হয় 2 4 দিয়ে কাটলে, মানে এই 2 যদি সুদ হয় তাহলে আসল হচ্ছে 25, তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হবে কত 25 যোগ 2 মানে 27, তাহলে সুদ আসল 27 আর আসল হচ্ছে 25। তার মানে কি, তার মানে বিপুলের নামে যদি সুদ আসলটা 1 বছরের সুদ আসল বের করলাম, এটা 1 বছরের ক্ষেত্রে বিপুলের নামে যদি 27 টাকা রাখে তাহলে চেতনের চেতনের নামে রাখবে 25 টাকা, তাহলে বিপুল ইস্টু চেতন কত টাকা রেখেছে 27/25। আচ্ছা মোট কত টাকা ভাগ করেছে 23,400 টাকা, তাহলে বিপুলকে কত দিয়েছিল, বিপুলকে দিয়েছিল 27 ভাগ, তাহলে বিপুলকে কত টাকা দিয়েছে 27 ডিভাইডেড বাই এই দুটো ভাগের যোগফল 27 আর 25 যোগফল হয় 52 ইন্টু যত টাকা ভাগ করেছে মানে 23,400। আচ্ছা আমি যদি 23 দিয়ে 13 দিয়ে কাটি তাহলে 4 13 52, আর এখানে 13 একে 13, 104 মানে 8 0 0। আবার যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 4 16, 2 0 5 0। আচ্ছা তাহলে 450 গুণ 27, তাহলে 45 গুণ 27 যদি করি, 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28 এর 3 31 গুণ 5 2 10 এর 0 হাতে 1, 4 2 8 এর 9, মানে 5 1 9 3 12 0 1 2 1 5 0। তার মানে অপশন এ হবে বিপুলকে এত টাকা দিয়েছিল। তারপরেরটা, একটি জেলার জনসংখ্যা 3,60,000, তাদের মধ্যে 2,25,000 জন পুরুষ এবং তার মানে বাকিরা মহিলা। তাহলে পুরুষ মোট জনসংখ্যা হচ্ছে 3 1 2 3 4। আচ্ছা পুরুষ কত 2 2 5 0 0 0, তাহলে মহিলা কত হবে, মোট জনসংখ্যা থেকে পুরুষ বাদ দিতে হবে, মানে 3 1 2 3 4 মাইনাস 2 2 5 0 0 0, বিয়োগ করলে কত হয়, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে মানে 0।
5 আর 5 এ 10 মানে 5, আচ্ছা 3টে শূন্য হতো, হাতে 1 ধরে রেখে 3 হবে তাহলে, আর 1 মানে এতজন হচ্ছে মহিলা। তারপরে কি বলেছে, মোট জনসংখ্যার 35% শিক্ষিত, তাহলে মোট শিক্ষিত কত, মোট শিক্ষিত সমান সমান হচ্ছে মোট জনসংখ্যা মানে এর 35%, মানে 36 এর পরে 4টে শূন্য ইন্টু 35/100। আচ্ছা 5 দিয়ে কাটলে হয় 20, এখানে হয় 7, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কাটলে হয় 18, 0 0 0 গুণ করলে 7 0 0 7 0 0 7 0 0 7 8 56, 6 হাতে 5, 7 কে 7 এর 5 12। তাহলে মোট শিক্ষিত হচ্ছে 1 2 6 3টে শূন্য। আর পুরুষ শিক্ষিতের হার বলেছে 17%, পুরুষ আছে কতজন, এইটা, তার মধ্যে 17% পুরুষ শিক্ষিত। তাহলে পুরুষ শিক্ষিত কত, পুরুষ শিক্ষিত সমান সমান, পুরুষ মানে 2,25,000 ইন্টু কত পার্সেন্ট, 17% মানে 17/100। এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাহলে পুরুষ শিক্ষিত কত, 17 দিয়ে যদি গুণ করি 5 17 85 5, হাতে 8, 17 দুগুণে 14 42 2, হাতে 4, 17 দুগুণে 14 4 38, তারপর একটা শূন্য। তাহলে মোট শিক্ষিত হচ্ছে 1,26,000, তার মধ্যে 38,250 জন পুরুষ শিক্ষিত, তার মানে বাকি শিক্ষিত হচ্ছে মহিলা। তাহলে মহিলা শিক্ষিত কত, তাহলে মহিলা শিক্ষিত সমান সমান হচ্ছে টোটাল শিক্ষিত মানে 1 2 6 0 0 0, এর থেকে 38,250 কে বাদ দেবো, বাদ দিলে কত হয়, 0 5 2 রেখে 3 7, 8 রেখে 9 7, 3 রেখে 4 8, এতজন মহিলা শিক্ষিত। আমাকে বলেছে মহিলা শিক্ষিতের হার কত শতাংশ, তাহলে মহিলা হচ্ছে এতজন শিক্ষিত, কতজনের মধ্যে, টোটাল কতজন মহিলা আছে, টোটাল মহিলা হচ্ছে যে এই 1 3 5 0 0, তাহলে মহিলা শিক্ষিতের হার কত, যতজন শিক্ষিত মানে 8 7 7 5 0 ডিভাইডেড বাই টোটাল যতজন মহিলা আছে মানে 1 3 5 3টে শূন্য, এটা পার্সেন্টেজে নিতে হবে মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণে 10 3 5 7, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5 3 7 5 7 35, 2 5 5 5 25, 2 5 5। আচ্ছা যদি 9 দিয়ে কাটি 3, এখানে হবে 9 কে 9 8 5 9 9 81 4 5 5, আবার যদি 3 দিয়ে কাটি তাহলে 6 1 5 5। আচ্ছা তাহলে কত পার্সেন্ট মহিলা শিক্ষিত, 65%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 57 জন ছাত্রের গড় বয়স 13 বছর, যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সকলের গড় বয়স 14 বছর হয়। তাহলে শিক্ষক দেখো, তাহলে 57 জনের সাথে আরেকজন যোগ করা হলে টোটাল কতজন হলো, 58 জন, প্রত্যেকের গড় বয়স কত বাড়লো, 1 বছর করে, তাহলে মোট কত বছর বেড়েছে, 58 বছর বেড়েছে। 58 জনের 1 বছর করে গড় বয়স বেড়েছে মানে মোট কত বছর বেড়েছে, 58 বছর বেড়েছে। তাহলে শিক্ষকের বয়সটা কত হবে, 58 বেশি হবে, কার থেকে 58 বেশি, আগের যে 57 জনের গড় ছিল মানে 13 বছর, তার থেকে আরো 58 বছর বেশি হবে শিক্ষকের বয়স। তাহলে শিক্ষকের বয়স কত হবে, 58 যোগ আগে যে গড়টা ছিল মানে 13, মানে কত হয় 71 বছর, শিক্ষকের বয়স কত 71 বছর। তারপরে কি বলছে দেখো, প্রখর তার বাড়ি থেকে স্কুলে 24 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 36 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। দেখো এটা একটা ফর্মুলা আছে, যদি x কিমি পার ঘন্টা বেগে গিয়ে y কিমি পার ঘন্টা বেগে ফেরত আসে, তাহলে গড় গতিবেগ সমান সমান কি হয়, গড় গতিবেগ সমান সমান হচ্ছে 2 ইন্টু xy ডিভাইডেড বাই x প্লাস y। তাহলে এখানে দেখো x টা আমি 24 ধরতে পারি, y টা হচ্ছে 36 ধরতে পারি, তাহলে গড় গতিবেগ কত হবে, 2 ইন্টু 24 ইন্টু 36, মানে এই দুটোর গুণফল 2 ইন্টু দিয়ে ডিভাইডেড বাই এই দুটোর যোগফল 24 যোগ 36 করলে কত হয়, 2 ইন্টু 24 ইন্টু 36 ডিভাইডেড বাই 24 আর 36 যোগ করলে 60, 6 দিয়ে যদি কাটাকুটি করি হয় 10, এখানে হবে 6, আর কাটবো না, তাহলে 24 দুগুণে 48, 48 গুণ 6, 48 গুণ 6 করলে কত, 6 48 এর 8, হাতে 4, 4 24 এর 4 88, মানে 288/10 মানে 28.8, 1 ঘর সরে যাবে, তার মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এদের মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতির ফর্মুলা কি, মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে রুট ওভার যাদের মধ্য সমানুপাতি বের করবে তাদের গুণফল, তাহলে এদের 12 + 6√2 আর 8 - 4√2, এদের মধ্য সমানুপাতি কি হবে, রুট ওভার এই দুটোর গুণফল মানে 12 + 6√2 ইন্টু 8 - 4√2। আচ্ছা উপরের টুকু থেকে এইটার থেকে দেখো 6 কমন যায়, 6 কমন নিলে কি পড়ে থাকে 2 + √2, আর 8 - 4√2 থেকে দেখো 4 কমন যায়, 4 কমন নিলে কি পড়ে থাকে 2 - √2। আচ্ছা এই 6 আর 4টাকে যদি আমি আগে নিই তাহলে কি পড়ে থাকছে 2 + √2 ইন্টু 2 - √2। আচ্ছা এই 4টা দেখো রুটের বাইরে বেরিয়ে গেলে 2 আসে, তাহলে 2, তাহলে 6 ইন্টু এটা দেখো a + b ইন্টু a - b আকারে রয়েছে, এর ফর্মুলা কি a² - b² মানে 2a² মাইনাস √2 তার স্কয়ার। আচ্ছা সমান 2 ইন্টু রুট 6 ইন্টু 2 স্কয়ার করলে কত 4 মাইনাস √2 স্কয়ার মানে 2, তাহলে 4 - 2, তাহলে 2 √6 ইন্টু 2, তাহলে 6 ইন্টু 2 কে আবার কি লেখা যায়
3 ইন্টু 2 ইন্টু 2, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে যায়, মানে 2 গুণ 2 হয় √3, মানে 4√3। তার মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এদের মধ্যে কোন অনুপাতটি সর্বনিম্ন? আচ্ছা অনুপাতগুলো আমি একে বাই আকারে লিখে নিই, তাহলে সুবিধা হবে। 2-এর 3, 5-এর 7, 3-এর 4 আর 5-এর 9। আচ্ছা এই 2-এর 3 আর 3-এর 4 দুটোরই দেখো লব আর হরের মধ্যে তফাৎ 1। তা লব আর হরের মধ্যে যখন সেম তফাৎ থাকে, তখন যার লবে বড় থাকে সেই সংখ্যাটা বড় হয়। তাহলে এখানে 2-এর 3 আর 3-এর 4 মধ্যে কে বড়? 3-এর 4 বড়। কে ছোট? আচ্ছা আমাকে ছোটটা বের করতে বলছে। 2-এর 3, তাহলে এই দুটোর মধ্যে 2-এর 3 কে ছোট পেলাম। আর থাকলো কে? ওফো, 2-এর 3। আচ্ছা এগুলোকে না ভেঙে করলে আমার সব থেকে ভালো হবে। 2-এর 3 কে ভাঙলে কত হয়? এটাকে ভাঙলে 0.666 এরকম আসবে। 5-এর 7, 5-এর 7 কে ভাঙলে কত হয়? এখানে 5 হবে, পয়েন্ট নিয়ে শূন্য হলো, তাহলে 7 বার যাবে 49, 101 মানে 0.71। 3-এর 4 কে ভাঙলে হয় দেখো 0.75। আর 5-এর 9 কে ভাঙলে কত হয়? 5 পয়েন্ট দিয়ে শূন্য মানে 5 নং 45, তারপরে 5 শূন্য মানে 0.55। তাহলে দেখো কে সব থেকে ছোট হচ্ছে? 5-এর 9 সব থেকে ছোট হচ্ছে, মানে অপশন ডি যেটা, সেটা এই অপশন ডি বলছে 5-এর 9 মানে হ্যাঁ 5:9, মানে অপশন ডিটা ছোট হবে। তারপর কি বলছে দেখো, একটি গাড়ি 30 কিমি 250 মিটার দূরত্ব 25 মিনিটে অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত কিমি পার ঘন্টা? তাহলে দেখো 30 কিমি 250 মিটার, এটাকে আমি কি লিখতে পারি? যদি পুরোটাকে কিমিতে নিই তাহলে হয় 30, আর মিটার থেকে কিমিতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 250 কে 1000 দিয়ে ভাগ করলে হয় 0.250। এত মিটার আমি একবারে লিখলাম। আর 25 মিনিটটাকে যদি আমি ঘন্টায় নিই, তাহলে 25 মিনিট সমান সমান কি ঘন্টায় নিতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়, মানে 25/60 ঘন্টা। 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে হয় 5/12, তাহলে হবে 5-এর 12 ঘন্টা। তাহলে গতিবেগ কত? গতিবেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? আচ্ছা এটা মিটার লিখেছে, এটা এত কিমি হবে। দূরত্ব হচ্ছে 30.250, মানে 30.25 লিখতে পারি, ডিভাইডেড বাই সময় কত? 5-এর 12 ঘন্টা, 5/12। এত একক কি? এত একক হচ্ছে কিমি পার ঘন্টা। তাহলে 12টা দেখো উল্টে যায়, তাহলে 30.25 বাই 5 ইন্টু 12টা গুণ হয়ে যাবে। আচ্ছা এই পয়েন্টটাকে যদি আমি তুলি, তাহলে নিচে একটা 100 আসবে। 5 দিয়ে যদি এইটাকে কাটি, তাহলে 605 আসে। 5 দিয়ে 100 কে কাটলে 20, এটাকে কাটলে 1, 102 1। আচ্ছা 2 দিয়ে কাটলে হয় 10, এখানে হয় 6, তাহলে গুণ করে দিই। 6 কে 6, 6 গুণ 12 2 হাতে 1, 6 কে 6 7/10, মানে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট একবার সরে যাবে, মানে 72.6 কিমি পার ঘন্টা, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, কেশব ও তুষার যথাক্রমে 5,400 টাকা ও 10,200 টাকা বার্ষিক সরল সুদের হারে ব্যাংকে জমা রাখে। 3 বছর পর তুষার কেশবের থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? দেখো কেশব রেখেছে 5,400 টাকা, তুষার রেখেছে 10,200 টাকা। 3 বছর পর তুষার কেশবের থেকে 360 টাকা বেশি সুদ পায়। কেন 360 টাকা বেশি সুদ পায়? কারণ দেখো তুষার বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে ওর থেকে? 5,400 মাইনাস 10,200 করলে কত হয় দেখো? 4,800 হয়। মানে এই যে 4,800 টাকাটা বেশি রেখেছে, এই টাকাটারই 3 বছরের সুদ হচ্ছে 360 টাকা, তাইও ওই টাকাটা বেশি পাচ্ছে। আমাকে বের করতে হবে সুদের হার। আমি ধরলাম সুদের হার হচ্ছে 8%, তাহলে 4,800 টাকা 3 বছরের 8% হারে সুদ কত হবে? ফর্মুলা PTR/100, মানে পি হচ্ছে 4800, কোন টি মানে 3 বছর ইন্টু আর এর মান আরই ডিভাইডেড বাই 100। এটা সমান সমান কত? সুদটা, মানে এই যত টাকাটা বেশি পাচ্ছে সেইটা, মানে 360 টাকাটা। আচ্ছা এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আর কি থাকছে? 3 দিয়ে 360 কে কাটলে হয় 120, 12 দিয়ে কাটলে হয় 10, 48 কে কাটলে হয় 4, আর 4 দিয়ে 2 দিয়ে কাটলে হয় 2, এখানে হবে 5, মানে 8 সমান 5/2, 8 সমান 5/2 মানে 2.5, মানে অপশন বি হবে। তারপর একটা সরল অঙ্ক, আগে ব্র্যাকেটের কাজগুলো করি। এখানে একটা ব্র্যাকেট আছে, মানে 57। আচ্ছা 8/2 করলে কত? 4 ইন্টু, এটা দেখো 18 মাইনাস 14 মানে 4/4, মানে 1 হবে। তাহলে 57 ইন্টু 4 মানে কত? 428 8 হাতে 2, 4 5 করে দিয়ে 22, মানে 228। তারপর এটা দেখো সরল অঙ্ক, 12/4 মানে কত? 3, গুণ এখানে কি ছিল? 15/5 মানে হচ্ছে 3, যোগ 16/1 মানে 16, ইন্টু 1 মানে 16, এটা ব্র্যাকেটে ছিল। তাহলে 3 গুণ 16 3 19, মানে 3 19 57, অপশন সি। তারপর কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 154 এবং 7, একটি সংখ্যা 77 হলে অপর সংখ্যাটি কত? দেখো গসাগু যদি 7 বলে দেয়, তার মানে আমার যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 7-এর গুণিতকে হবে। আমি যদি অপশন গুলো ফলো করি, তাহলে একটা 16 7-এর গুণিতক না, এটা হবে না। একটা 13 7-এর গুণিতক না, হবে না। একটা 15 7-এর গুণিতক না, হবে না। খালি 14ই 7-এর গুণিতক, মানে 14ই হবে। আর আরেকটা পদ্ধতিতে আমি কি করতে পারি, আমরা কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখানে অপর সংখ্যাটা চেয়েছে, অপর সংখ্যা সমান সমান কি হবে?
লসাগু গুণ গসাগু মানে 154 গুণ 7 ডিভাইডেড বাই অন্য যে সংখ্যাটা দিয়ে দিয়েছে মানে 77। 7 দিয়ে 77 কাটলে 11, 11 দিয়ে 154 কে কাটলে 1 4 মানে হবে 14। এভাবেও করতে পারি, যেভাবে খুশি। তারপর একটা অপশনে যেহেতু একটাই 7 এর গুণিতক তাই সোজা হচ্ছে, না হলে এইভাবেই করতে হবে। তারপর কি বলছে দেখো, একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য 315 টাকা। যদি লাভের হার 20% হয় তাহলে লাভের পরিমাণ কত? তাহলে দেখো 315 টাকায় কিনে 20% লাভ হয়েছে, লাভের পরিমাণ চেয়েছে মানে 315 টাকার 20% ক্রয় মূল্যের উপরই লাভ হয়। তাহলে কত? 315 ইন্টু 20/100, 0 0 কাটলো, 10 দিয়ে কাটলে 2, 6, 1 5 3, 2 দিয়ে কেটে গেল মানে 63 টাকা। অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি x এর 2% ইকুয়াল টু 240 হয় তাহলে x এর মান, x এর 2% মানে কি x ইনটু 2/100, সেটা ইকুয়াল টু 240। তাহলে x সমান কত হবে? 240 ইনটু 100 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 100, 240 করে 120 মানে 1 2 0 0 0 মানে 12,000 টাকা। অপশন ডি হবে। টাকা না, 12,000, অপশন ডি। তো আজকে ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।